আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড আসছে কি? হ্যাঁ, মনোজদা, লাইভটা একটু জেলা গ্রুপগুলোকে একটু শেয়ার করে দিও প্লিজ, জেলা গ্রুপ, ফেসবুক গ্রুপে। তাহলে অনেকেই কিছু ভুল ধারণা ভেঙে যাবে। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি তো মিউট আউট। ও ইসরাইল ভাই, থ্যাংক ইউ। বেশ কিছু বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, তো বেশ কিছু বিষয় আজকে লাইভটা আমি একই কথা বারবার বলবো না। অনেকে বারে বারে বলে লাইভটা দীর্ঘায়িত হয়ে যায়, একই কথা বারবার হয়ে যায়, তো সেই জায়গাটা তৈরি হবে না। তো খুব সংক্ষেপেই চেষ্টা করব। হুম, বেশ বেশ। ব্যাপারটা দেখুন, এই গত 3 বছরের লড়াই সংক্ষেপে বললেও সংক্ষেপে হয় না। আজকে মহাষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা। যেহেতু বাঙালির একটা বড় উৎসব, কেউ বাইরে আমার যদিও যাওয়া হয়নি, প্রত্যেকবার কম বেশি যাওয়া হয়, তো এবারে আর বেরো হওয়া হয়নি। যারা বেরোবে তাদের জন্য শুভেচ্ছা। তো বিষয়গুলো যেটা বলবো, নোটিফিকেশানের দাবিতে আমরা আন্দোলন করেছি, নোটিফিকেশান দ্রুত আনার দাবিতে আন্দোলন করেছি। নোটিফিকেশান হঠাৎই চলে আসলো, সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলাম, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নোটিফিকেশান চলে এলো। কিন্তু এত আগে আসবে কেউই জানতাম না, কেউই বলতে পারেনি যে এত আগে নোটিফিকেশান আসতে পারে প্রাইমারি শিক্ষক নিয়োগের। কারোর কাছে কোনো খবর ছিল না। কিন্তু যে 11 তারিখের মুভমেন্ট, তার আগে বিধানসভা অভিযান, তার আগে প্রাইমারি শিক্ষা পর্ষদ অভিযান, এই 3টি আন্দোলন কিন্তু যে স্বতঃস্ফূর্ততা সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে ছিল, সেটা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দিকে ভাইরাল, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং দীর্ঘদিনের যে বঞ্চনার শিকার সাধারণ চাকরি প্রার্থীরা পথে নামছে, তো সেই দিকে তাকিয়ে কিন্তু হঠাৎ করেই নোটিফিকেশান বের হলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, মুখ্যমন্ত্রীর নির্দেশে। ভ্যাকান্সি কম দিল, মানে কম মানে অনেকটাই কম। যে ভ্যাকান্সিতে জাস্ট স্যাংশন পোস্ট যেগুলো, সেগুলো দিয়েই বের করে দেওয়া হলো। যে অ্যাডিশনাল পোস্ট আমরা বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে যেটুকু জেনেছিলাম, যে অ্যাডিশনাল কিছু পোস্ট অ্যাড হলে হয়তো সেটা 20-25 হতে পারে, কিন্তু সে জায়গায় কিন্তু দেখতে পেলাম না আমরা। হঠাৎ করেই আজকে নোটিফিকেশান দিতে হবে, না আজকেই দিতে হবে, বিকালে অর্ডার এলে রাত্রে নোটিফিকেশান, তো সেই জায়গায় তৈরি হলো।
যা ভ্যাকান্সি হাতে সেই ভ্যাকান্সি। আর এর বাইরে কি শূন্যপদ নেই? কেউ বলতে পারবে এর বাইরে শূন্যপদ নেই, এর বাইরে ভ্যাকান্সি নেই? 32,000 কানের কাছে নিঃশ্বাস নিচ্ছে, আজ বাদে কাল যদি কোনো সমস্যা দেখা যায় তাদের জন্যও তো কিছু ভ্যাকান্সি রেখেছে। সব ভ্যাকান্সি এটা বললে একবারই মানব না। 50,000-এর উপরে ভ্যাকান্সি আছে, আমাদের দাবি কোনো অবৈধ নয়, অমূলক নয়। সেই জায়গায় নোটিফিকেশান দিতে হবে, সেই দ্রুত নোটিফিকেশান আসলো, ভ্যাকান্সি কম। আজকে 80-90 হাজার, যদি মোটামুটি 60,000 নর্মালি আমার যেটুকু ধারণা, তবু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে একটা ভ্যাকান্সির পিছনে 5-7 জন 10 জন হয়ে যাবে, পরিস্থিতি এমন একটা জায়গায়। তো সেই জায়গায় মেধা কাদের ভালো কাদের খারাপ, সবাই একটা ভ্যাকেন্সির জন্য চেষ্টা করছে। তো এই জায়গায় অনেকেই আছে, এই পরিস্থিতিতে 10-এ 10 পেলেও কিন্তু মেরিটে আসা সম্ভব হবে না। মানে এত কম্পিটিশান পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, এত বড় কম্পিটিশান আর এত কম ভ্যাকান্সি কিন্তু নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করণীয় আমরা সবাই বুঝতে পারছি। এই জায়গায় দাঁড়িয়ে কি করণীয়, তাছাড়াও আপনারা দেখেছেন, আমি বিশেষ কিছু বলবো না, যে কম্পিটিশান আমাদের বাড়ানোর জন্য আজকে যাদের চাকরি দোদুল্যমান, যারা ভাবছে যে আমরা সিকিউর নয়, সেই সব অনেকেই কিন্তু আমাদের এর মধ্যে আসার চেষ্টা করছে। আমি কারোর নাম ধরবো না, আমরা কারোর পিছনে লাগবো না, কিন্তু আমরা আর কম্পিটিশান বাড়াতে চাই না, আমরা কমানো না, কম্পিটিশান বাড়াতে চাই না। যারা আসবে আমরা আমাদের দিক থেকে যতটা চেষ্টা করব, এটুকু বলা। সোশ্যাল মিডিয়াতে কেস আপডেট কোনো কিছুই আর দেব না। তো সবচেয়ে বড় কথা, হ্যাঁ, কমেন্টগুলো আমি ভ্যাকান্সি এত কম আসার কথা ছিল না। আর একাডেমিকের বিষয়টা যেটুকু আমি বলবো, যে শেষ শিক্ষা দপ্তরের যেটুকু কথা আমরা বলেছিলাম, সেটুকুতে যেটা হালকা আভাস পেয়েছিলাম যে হয়তো 80-20 হলেও হতে পারে। যেমন স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে যেটা হয়েছে, এমন হলেও হতে পারে। আমরা একটা লাইভেও মোহিত হালকা একটু হিন্টস দিয়েছিল। তো সেটা মুখ্যমন্ত্রীর দ্রুততার সাথে এই নোটিফিকেশান বের করে দিল, সেটার কিন্তু আর সে জায়গাটা যেহেতু কমপ্লিট ছিল না, 80-20 ব্যাপারটা হয়তো লিগাল ডিপার্টমেন্টে আটকে ছিল, কিন্তু সেই সময় ছিল না আটকে রেখে সেটা তৈরি করা। হঠাৎই কিন্তু এই নোটিফিকেশান চলে এলো, কেউই জানে না। নোটিফিকেশান একদিক থেকে এসছে, আমার দিক থেকে বলবো যে নোটিফিকেশান এই টাইমটা আসারও প্রয়োজন ছিল। যদি আপনারা বলেন কেন, আমি ভ্যাকান্সির বিষয়টা পরে আসছে, আপনারা একটু ভালো করে শুনবেন। বিভিন্ন দিকে তারা টেট পাস কিনা কোনো জানি না, তারা বিভিন্নভাবে আমরা যারা লিড করি আমাদের নামে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, কিন্তু এটা সম্ভব হবে না। সোশ্যাল মিডিয়াতে লেখা যায়, কিন্তু বাস্তবের ভিত্তিটা সম্পূর্ণ আলাদা। আমি যেটা বলছিলাম যে নোটিফিকেশানটা এখন আসায় কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই বিষয়টা একটু তুলে ধরব। দেখুন, সামনে আমরা এই গত 1 সপ্তাহ আগে কিন্তু সুপ্রিম কোর্টে হরিপ্রিয়া ম্যামকে দিয়ে, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, ম্যাট 1594 কিন্তু হেয়ারিং করিয়েছি, যেখানে ম্যাট 1594 যেটা হচ্ছে 2014 সালের প্রশ্নভুল মামলা। সেই মামলায় কিন্তু অলরেডি কলকাতা হাইকোর্টের অর্ডারে কিন্তু অলরেডি অনেকেই কিন্তু শিক্ষকতা করছেন, আপনারা ভালো করেই জানেন। তো সেই জায়গায় এই ম্যাট 1594-এর যদি একটা ফাইনাল রায় মুখে এসেছে, শুধু রায়টা বেরোতে বাকি আছে, একটা রায় যদি বেরিয়ে আসে, তখন প্রায় 1 লক্ষ 2014 টেট থেকে 1 লক্ষ ওখান থেকে কোয়ালিফাই করবে, যে কটা নাম্বার দেবে। এবার তারা ছুটে ছুটে চলে আসবে কলকাতা হাইকোর্টে, কিংবা ওখান থেকে অর্ডার বের করে নেবে যে আমরা 2014 সালে যদি এই টেটটা আমাদের নাম্বার দেওয়া হতো, তাহলে 2016 নিয়োগে অংশগ্রহণ করতাম। আর অনেকে ট্রেনিং ছিল 2014 সালের আগেও, তারা ডাইরেক্ট জব পেত, তাহলে তাদেরকে ডেপ্রাইভ করা হলো, তাদেরকে আগে নিয়োগ করতে দিতে হবে। তারা কিন্তু কলকাতা হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, যে কোনো জায়গা থেকে কিন্তু একটা অর্ডার বের করে নিয়ে তারা আগে নিয়োগে অংশগ্রহণ করবে। তখন কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না। সেই কারণে নোটিফিকেশানটা সেটার দিকে ঠিক। এছাড়াও 2022 সালের প্রশ্নভুল, 2017-এর প্রশ্নভুল, এটা তো আছেই, একদম মুখে এসছে। মানে
অর্ডার হবে হবে এরকম একটা পরিস্থিতি। তো সেই জায়গায় নোটিফিকেশান এসে ফর্ম ফিল আপটা করাটা জরুরি ছিল। নোটিফিকেশানটা কতটা গুরুত্বপূর্ণ। আর যত প্রশ্নভুল মামলা যদি যত রায় বেরো হবে তত নতুন করে সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট দিতেও কিন্তু একটা সময় লাগবে। এছাড়াও সবচেয়ে বড় যে বাধা আমাদের সামনে আছে এই 32,000-এর যে মামলাটা, মামলাটা যেটা নিঃশ্বাস ছাড়ছে ঘাড়ের কাছে, এটা যখন যদি রায় বিরূপ রায় আসে, কোনো কারণে কিছু তৈরি হয়, কোর্ট কি করবে কেউ তো আমরা বলতে পারি না, সাধারণ মানুষ। তো হ্যাঁ, কোর্ট কিভাবে কি করবে সেটা আমরা বলতে পারি না। তাই কি করা উচিত ছিল যে এই প্রশ্নভুল মামলা বা বিভিন্ন প্রশ্নভুল মামলা থেকে যদি রায় বেরিয়ে আসে তাদের আগে নিয়োগ হবে, মানে তাদের বিষয়গুলো আগে দেখবে, তাদের স্টেট সার্টিফিকেট দেবে, তারা কিন্তু ডিলে করার চেষ্টা করবে। সেইখান থেকে নোটিফিকেশানটা আসার দরকার ছিল। নোটিফিকেশান আসার কতটা গুরুত্বপূর্ণ ছিল। 32,000 কোনো কারণে যদি বাতিল বা কোনো কারণে কোনো অসুবিধা তৈরি হয়, তাহলে এরা কোথায় যাবে? এদের নিয়োগ তো আগে করতে হবে। সেখানে দাঁড়িয়ে এই যে চাকরিহারাদের মতো যে পরিস্থিতি তৈরি হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে কিন্তু আমরা মহাসমুদ্রে ভেসে যেতাম। এই 3টে পয়েন্ট কিন্তু বললাম নোটিফিকেশানটা কেন দরকার ছিল। আজ যে বিষয়টা আসছি, আমি পরবর্তী ভ্যাকান্সি ইনক্রিজ করার বিষয়টা পরে আসে। তারপরে অনেকে একটা সংক্ষেপে একটা কথা বলি যে এই যে কিউআর কোড শেয়ার হচ্ছে, ফান্ডিং নেওয়া হচ্ছে কেন? আপনারা জানেন না, লাইভে যদি আমার 300 জন দেখেন, তাই এর মধ্যে 100 জন কিন্তু 2022 সালে টেট উত্তীর্ণ নয়। বিভিন্নভাবে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে, সংঘবদ্ধতা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। 22 সালের টেট যারা উত্তীর্ণ তারা নিরীহ, তারা কারো বিরুদ্ধে কথা বলতে পারে না, কারোর বিরুদ্ধে কুকথা বলে না। 22 সালের টেট হচ্ছে নিরীহ টেট, স্বচ্ছ টেট। আমরা কারোর গিয়ে কমেন্ট করতে পারি না। দেখবেন অনেকেই কিছু কিছু কমেন্ট করছে যে যারা লিড করি তাদের প্রয়োজন নেই, আন্দোলন করার প্রয়োজন নেই। আন্দোলনের বিষয়টা পরে আসছি। কেন এই মুহূর্তে ফান্ডিং নেওয়া হচ্ছে? গত 1.5 থেকে 2 বছরে কোনো ফান্ডিং কিন্তু নেওয়া হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের মতো একটা মহামান্য আদালতে সুপার সিনিয়র অ্যাডভোকেট, আপনারা গুগলকে সার্চ করে দেখুন, হরিপ্রিয়া ম্যাম বলে সার্চ করুন, সুপ্রিম কোর্টে দেখতে পাবেন। সেই লয়ার দিয়ে কিন্তু লড়ানো হচ্ছে, কিন্তু গত 2 বছরে কিন্তু কোনো ফান্ডিং নেওয়া হয়নি। আর এই সুবিধা প্রত্যেকেই নেবেন, প্রত্যেকেই নেবেন। টেট উত্তীর্ণ যারা ইন্টারভিউ অংশগ্রহণ করবেন প্রত্যেকে এই সুবিধা নেবেন। আমরা যেদিন হিয়ারিং হলো, কনফারেন্স হলো, আমরা কিন্তু কাউকে জানাইনি। সেই মামলা তো একটু লেট হলো, অক্টোবরের দিকে সেই মামলা চলে গেছে। কিছুটা হলেও তো আমরা কিছুটা হলেও সেভ। এই মামলার রায় চলে এলে চিহ্ন থাকবে না, এই নিয়োগের চিহ্ন থাকবে না। যারা বড় বড় কথা বলে সোশ্যাল মিডিয়াতে তাদের কথা বলছি। 2014 টেটটা ভালো করে দেখুন। 2014 টেটের প্রশ্নভুল মামলাটা ইউটিউবে সার্চ করুন। ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন কি অবস্থায় রয়েছে। আইন না বুঝে শুধুমাত্র যে কোনো জায়গাটা কমেন্ট করে দেওয়া যেতে পারে। এই 14 প্রশ্নভুল মামলাটা কিন্তু আমরা 23 জেলায় মিলে আটকেছি পুরনো ফান্ড দিয়ে। আর সামনের দিনে বারে একটাই কথা বলছি, সামনের দিনে কিন্তু আমাদের মহা বিপদ আছে। যদি সবাই পাশে দাঁড়ান, প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল যদি পাশে দাঁড়ান, তাহলে আইনি লড়াই 3 থেকে 4টে কিন্তু আইনি লড়াই লড়তে হবে। আমি কোনো নাম বলছি না এখানে, আমি নাম বললে আমাদের যারা বিরোধী পক্ষ তারা কিন্তু সব জেনে যাবে। যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু আইনি পথে লড়াই করতে হবে। না হলে আরও 30 থেকে 40,000 ক্যান্ডিডেট কিন্তু আমাদের সাথে লড়াই করবে। ভ্যাকান্সি বাড়ানোর বিষয়টা তো আসছি, কিন্তু তার আগে এই পুজো ভ্যাকেশনের মধ্যে কখন কিভাবে এই ভ্যাকেশন কোর্ট আছে, আপনারা অনেকে জানেন না যে পুজোর ছুটি হয়তো কোর্ট বন্ধ, কিছু কিছু আর্জেন্সি ম্যাটারে ভ্যাকেশন কোর্টে ওঠে। সেগুলো যদি কেউ ইন্টেরিয়র অর্ডার বের করে নেয়, তারা বের করলে কিন্তু তারা নিয়োগে অংশগ্রহণ করবে। তাই যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে হবে, কিন্তু আমাদের হাতে কিন্তু সেই ফান্ডিং নেই। প্রয়োজন হলে দেবেন, আর যদি প্রয়োজন হয় দেবেন না। ফান্ডিং উঠলে লড়াই হবে, না ফান্ডিং উঠলে ম্যাটে যে ব্যাপারটা আছে ম্যাটটা আমরা লড়বো। এখানে 30,000 40,000 ঢুকুক, কোনো অসুবিধা নেই। যত করছি তত বিভিন্ন কিছু শুনতে হচ্ছে।
10-এ 10, 5-এ 5 এরকম শুনতে হচ্ছে। আরে ভাই, লড়াইটা তো প্রথম থেকে আজ পর্যন্ত তো একভাবে করে আসতে হয়েছে। 2-4 জন এইভাবে কন্ট্রোভার্সি তৈরি করছে। আজকে বারাসাতে যারা আন্দোলন করেছিল, আমি তো ছিলাম না, যে বোনেরা যে ভাইয়েরা আন্দোলন করলো, পুলিশের মার খেলো, তাদের প্রতি আমাদের 100% সহানুভূতি আছে। আমি তো সারা রাত সারাদিন বসেছিলাম একটা জায়গায়। কোথায় ছিলাম আপনাদের শুনতে হবে না, আমি আর এই প্রসঙ্গে যেতে চাই না। 1-1:30 থেকে পরের দিন বিকাল 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত একভাবে। এই মানসিক কষ্টটা আপনারা কি বুঝবেন কোনোদিন? বুঝবেন সেটা? রাত 1:30 থেকে 1টা পর্যন্ত, পরের দিন 4টে পর্যন্ত এক জায়গায় বসে থাকতে, কোনো অন্যায় ছাড়াই। কিছু কিছু ম্যাচিওর ছাড়া অল্প বয়সের কিছু ছেলে আছে, আদৌ টেট উত্তীর্ণ কিনা জানি না, তারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে ভয়েস দিয়ে যারা লিড করে তাদের নিয়ে একটা কন্ট্রোভার্সি, তাদের একটা কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। আজকে ম্যাট যদি না আটকানো হতো এই 1 সপ্তাহ আগে, কিছু যদি অ্যাডভোকেট না দেওয়া হতো, 1 লক্ষ পাস করতো। আর এই বর্তমানে যদি আমরা আইনি পদক্ষেপ না নিই, এই যে রিক্রুটমেন্ট হচ্ছে, ভ্যাকান্সি হয়তো পরে বেড়ে যাবে, কিন্তু রিক্রুটমেন্টে যদি, আমি নাম বলবো না, রিক্রুটমেন্টে যদি 3 থেকে 4টে দল আছে, তারা যদি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে, খুঁজে পাবেন না, এটা কথা বললাম। হাই হাই একাডেমি, যদি মনে হয় ফান্ডিং দেবেন, না মনে হয় দেবেন না, পিছিয়ে আসবো, পরিষ্কার কথা বলছি। সবাই যখন ইন্টারভিউ পড়াশুনো করছে, তখন আমরা কি করছি, গ্রুপ বানিয়ে বানিয়ে 2টো কিওয়ার্ড দেওয়া হলো। প্রথম কিওয়ার্ডে এখন লিমিট করে দিয়েছে 20 জনের বেশি, 1 টাকা করে হলেও 20টার বেশি লিমিট, আর তার ফান্ড ঢুকছে না। পরের আরটার কিওয়ার্ড তৈরি করা হলো, তাতেও ফান্ড ঢুকছে না, আবার একটা কিওয়ার্ড দেওয়া হলো। কারোর কাজ নেই। আপনারা অনেকেই আছেন যারা বাড়িতে বসে কোনো গ্রুপ থেকে লেফট নিয়ে বাড়িতে পড়াশুনো করছেন, আর আমাদের এত কি কাজ আছে বলুন তো? আর আমাদের কি পড়াশুনো নেই? এই গত 3 বছরে কটা পড়া পড়তে পেরেছি, কটা পড়া পড়তে পেরেছি বলুন তো? যারা করে তাদেরকে আশীর্বাদ করতে শিখুন, দোয়া করতে শিখুন। অনেক ভালো মানুষ আছেন, তারা বলেন যে আপনারা যা কাজ করছেন আপনাদের আগে হোক, এমন অনেক ভালো মানুষ আছে। আর সেই সব মানুষেরই ভালো কিছু ভগবান দেয়, যারা অন্যকে ভালো চায়। যেই 3 বছর ধরে আপনার পরিশ্রম দেখে শেষ করতে পারছি না, আপনি যেভাবে পরিশ্রম করেছেন 3 বছর, আমরা সবাই করেছি। তারা পার্সোনালি আশীর্বাদটুকু করে যে আপনার আগে হোক, কিছু হোক আর না হোক। সেই জায়গায় কন্ট্রোভার্সিগুলো তৈরি করা পুরো অর্থহীন। আজকে আইনি পদক্ষেপ না নিলে আরও 40,000, কথা দিচ্ছি, আরও 40,000, 30 থেকে 40,000 আমাদের সাথে অ্যাড হবে। আমরা লড়াই তো করে দেখতে পারি, কিন্তু ফাঁকা মাঠে কেউ গোল করে দেবে। আপনি 2022 সালে টেট উত্তীর্ণ দেখবেন, দেখুন পরিস্থিতি কোন সময় ঘুরে যাবে কেউ কিন্তু জানে না। আজকে 13,421 ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি 25,000ও হতে পারে, 30,000ও হতে পারে। সেই জায়গাটা তো তৈরি হবে, কিন্তু এর মধ্যে যদি আইনি পদক্ষেপ নিয়ে কেউ যদি বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে এটা ভাবুন। এই 500-600 টাকাটা এটা কিন্তু ফ্যাক্টর নয়। আজকে পুজোর সময় খরচ করলে খরচ হয়ে যাবে, কিন্তু আইনি পদক্ষেপগুলো নিচ্ছে বাঁচানোর জন্য। এখনও কিন্তু লড়াই অনেকটা বাকি, এখনও পর্যন্ত স্বপ্ন বেঁচে আছে। কিন্তু যখন আরও 30-40,000 ঢুকবে এর মধ্যে, এমনি কত ঢুকবে দেখবেন, মাথা খারাপ হয়ে যাবে। তবুও আমরা চেষ্টা করছি, যাতে বারবার বলছি, যাতে আমাদের প্রতিদ্বন্দ্বিতা না বাড়ে, তার পদক্ষেপগুলো নিতে হবে। আজকে বারাসাতে দেখুন তো, আন্দোলন করতে গেছিলেন, আমরা বিধানসভায় গেছিলেন, এপিসি ভবনে গেছিলেন, সবাই কি নেমেছিল? এই বেশ কয়েকজন নামছে। আইনি পদক্ষেপে না এগোতে বললে বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়েও কিছু হবে না, একদম পরিষ্কার জানাচ্ছি আমি। 10 নম্বরের 5 নম্বরের ইন্টারভিউ, কত কি পড়বেন, পড়ুন, অবশ্যই পড়ুন, কিন্তু সাথে সাথে পদক্ষেপগুলো নিন, পদক্ষেপগুলোকে সাহায্য করুন, যে করেই হোক। একদিন পুজোর মেলায় একটু কম ঘুরবেন, কম খাওয়া দাওয়া করবেন বন্ধু বান্ধবের সাথে, কিন্তু এটা করুন। আর যারা কন্ট্রোভার্সি তৈরি করছে যে শেষ মুহূর্তে ফান্ডিং নিচ্ছে, তারা কিন্তু টেট উত্তীর্ণ নয়। তারা চাইছে যে এই সংঘবদ্ধতা, এই 2022 সালের ইউনিটি, এই 2022 সালের যে আলাদা আলাদা গ্রুপ ছিল, সবাই তো একসাথে লড়াই করছে, সবাই তো ঐক্যমঞ্চ অ্যাসোসিয়েশন যারা যারা গ্রুপ ছিল বিভিন্ন, তারা তো সবাই একসাথে লড়াই করছে। তারা চাইছে কি, এদের সংঘবদ্ধতা, ইউনিটিটাকে ভেঙে দাও, এদের ইউনিটি ভেঙে দাও, তাহলে আমরা ঢুকে যাব। এদের যাতে কেউ ফান্ডিং না দেয়, ভেঙে দাও, তাহলে আমরা ঢুকে যাব, ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাব, কিচ্ছু বলার নেই। আর ইন সার্ভিস ঢুকবে কি ঢুকবে না, এটা সরকারও এর পজিটিভ দিক আছে, তারাও চাইতে পারে যে ওরা ঢুকুক, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর আমাদের মধ্যে যদি সংঘবদ্ধতা না থাকে, আমাদের হারাতে হবে, এটা মাথায় রাখবেন ভালো করে, প্রত্যেকেই মাথায় রাখবেন। 32 কের কথাটা ভাববেন একটু,
তারাও কিন্তু টেট উত্তীর্ণ, তারাও চাইবে ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য। 2017 টেট 22-এর রিক্রুটমেন্ট অনেক বন্ধুরা দেখলাম, অনেক সহযোদ্ধারা দেখলাম যে তারা লিখছে যে আমি একটা বেকারের একটা ভ্যাকান্সি নষ্ট করব না। আমরা চাকরি করি, আমরা একটা ভ্যাকান্সি নষ্ট করলে তাদের একজন বাদ চলে যাবে। অনেক ভাইয়েরা কিন্তু মহিদুল ভাই থেকে শুরু করে আমাদের পলাশ ভাই থেকে শুরু করে যারা আছে, একসাথে তো আমরা একসময় আন্দোলন করেছি, তো তারা চাকরি পেয়ে গেছে। তারা কিন্তু ইন সার্ভিস, তারা কিন্তু অংশগ্রহণ করবে না ইন্টারভিউয়ে। আমি দুটো পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলবো, শূন্য পদ কী করে ভ্যাকান্সি কী করে বাড়তে পারে। তবে তার আগে একটা কথা পরিষ্কারভাবে আবারও বলছি, এত কথার মধ্যে আপনারা হারিয়ে যাবেন। এখন যদি 50,000 প্রতিদ্বন্দ্বিতা হয়, যদি আমরা ঠিক টাইমে ফান্ডিংয়ের অভাবে যদি আমরা হাত তুলে রাখি, আমরা যে আমারও অনেকে ফোন ধরছে না এখন থেকে, গ্রুপ থেকে লেফট নিয়েছে, তো আমিও যদি মনে করি যে আমিও পড়াশুনো করব দুবার দিন রাত একসাথে করে, তাহলে এই 30-40 হাজার ঢুকবে। এদের কে আটকাবে? আমাদের তৈরি থাকতে হবে। যেখানে আমাদের বিরুদ্ধে বাধা আসবে সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা আগে থেকে কারোর পিছনে লাগবো না। সেই কারণে যে কিন্তু ফান্ডিংটা প্রয়োজন, যে কোনো মুহূর্তে কিন্তু লাগতে পারে। কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে কিন্তু ফান্ডিং নেই, যা আছে ম্যাটে আছে, আর ম্যাট 1টা থেকে 1.5টা ম্যাটের হিয়ারিং হতে পারে। ম্যাট সুপ্রিম কোর্টে 14 প্রশ্নমূলটা আর অন্তত 1-2বার হিয়ারিং হতে পারে, সেটা আটকে রাখার জন্য। সেটা বেরিয়ে গেলে আমরা বাঁচবো না, সেটা আটকে রাখার জন্য। আর এদিকে যে প্রশ্নভুল মামলা আরও যারা ঢোকার চেষ্টা করছে পরবর্তীকালে ট্রেনিং নিয়ে, তাদের বৈধ হলে ঢুকবে, অবৈধ হলে ঢুকতে পারবে না। আর এনওএস ভাইদের বলি যে ভাই, যারা বৈধ নিশ্চিন্তে থাকো, যারা ঠিকভাবে যারা ট্রেনিং করেছো, কোনো অসুবিধা নেই, ইন্টারভিউয়ে যুক্ত হতে পারবে। কিন্তু যারা অন্যভাবে ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তাই হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না। এনওএস সুপ্রিম কোর্টের অর্ডার, সেই সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে সব কাজ হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা বাড়াবো না, তবে এনওএস বৈধ যারা তারা অংশগ্রহণ করবে। আর 2023 টেটদের কথা বলবো, যে ভাইয়েরা আছে 2023 সালের টেট উত্তীর্ণরা যারা, বলবো যে আপনারা প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন, লড়াইটা করুন শেষ পর্যায়ে। আজকে এই গত 3 বছরে আন্দোলন করে, 2.5-3 বছরে আজকে ধারাবাহিক আন্দোলনটা কারা বজায় রেখেছে? কোথায় মার খেয়েছে? রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে গেছে, এগুলো আমি বলতে চাই না। সেই আতঙ্ক গ্রাস করে। শিক্ষক, শিক্ষক হয়ে রাজপথের আন্দোলন প্রতিবাদ করছে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই জায়গাও কিন্তু তৈরি হয়েছে। আর তার পরের দিনই যেখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই থানা থেকেই বলল যে এত ভ্যাকান্সি দিচ্ছে, সেই খবরটা। আর সেই দিনই নোটিফিকেশান আসলো, তার পরের দিনই নোটিফিকেশান এসছে। থানায় বসে বড় ওর কাজ জানতে পারলাম যে এত ভ্যাকান্সি দিয়েছে। আমার তখন মাথায় হাত, যে এত ভ্যাকান্সি দিলে তো অনেক ক্যান্ডিডেট বাদ যাবে, 10-এ 10 পেলেও অনেকে পাবে না। আমরা কিছু নেগেটিভ কমেন্ট দেখে বিভ্রান্ত হবেন না। যারা 2022 সাল, এই মন থেকে বলছি, এই মন থেকে ভালোবাসা আছে। আর পুজোর মরশুম চলছে, যারা বলছে আগের মতো জোশ নেই, আগের মতো লড়াই নেই, অবশ্যই আছে। তার সাথেও একটা কথা বলবো, একটু চাপও আছে। ব্যক্তিগতভাবে আপনারা যারা এর সম্মুখীন হয়েছেন তারা ভালো করে জানে। আজকে পুজোর মরশুম, এখন পুজো চলছে, বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবে এখন আন্দোলনের ছবি পোস্ট করাটা অন্যরকম লাগে। আমাদের উৎসব নেই জানি, কিন্তু অনেক মানুষ উৎসবে সামিল হয়েছে। উৎসব শেষ হোক। থার্ড পয়েন্ট যেটা, ভ্যাকান্সি বাড়ানোর জন্য যেখানে যেতে হয় যাব। আমরা প্রথমে একটা সপ্তাহের মধ্যে, 8 তারিখে পর্ষদ খুলে যাচ্ছে, একটা সপ্তাহ আমরা বিভিন্ন জায়গায় জানাবো। দরকার পড়লে 23 জেলার একটা মিটিং করে, একটা আলোচনা করে সকল টেট উত্তীর্ণরা, 23 জেলার টেট উত্তীর্ণরা প্রত্যেকেই নামতে হবে। যে আমরা এতজন রাজপথে, আমাদের জন্য 13,000 ভ্যাকান্সি, সেখানে 26,000 পথে নামতে হবে। ইন্টারভিউ একদিন পড়বেন না,
ইন্টারভিউর জন্য একদিন পড়বেন না, রাজপথে নেমে দেখিয়ে দিতে হবে। এটা তো আইন অমান্য বা এইসব কর্মসূচি করলে হবে না, কোনো একটা মিছিলের মাধ্যমে প্রথম ডেটে নেমে দেখিয়ে দিতে হবে যে আমরা এতজন আছি, 13,000 ভ্যাকান্সি আমাদের শাস্তি দিয়েছেন। কলকাতার রাজপথে দেখাতে হবে, বিভিন্ন কবি সাহিত্যিকরা মিছিলে হাঁটবে, আর সেখান থেকে বিভিন্ন ছোট ছোট করে টিম দিয়ে কেউ নবান্ন, কেউ বিকাশ ভবন, কেউ এপিসি ভবন, কেউ কালীঘাট, 5 জন করে যাবে। সেখানে গিয়ে আমাদের ডেপুটেশনে লেখা থাকবে যে এত টেট উত্তীর্ণ, 13,000 ভ্যাকান্সি আমাদের কাকে দেবো, একটা টেট মানে ভ্যাকান্সির পিছনে 7-8 জন করে লড়াই, আপনারা কি আমাদের শাস্তি দিলেন? বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু এই 3 বছরে আমরা 6বার নিয়োগ পেতাম। 13,000 ভ্যাকান্সি আমাদের দরকার নেই, আমরা এই ভ্যাকান্সিতে ইন্টারভিউ দেবো না। আমাদের 1 সপ্তাহের মধ্যে আপনারা ফিডব্যাক দেবেন এই ডেপুটেশনের। আজকে মিছিল করে দেখালাম, আগামী দিনে কিন্তু আন্দোলন করে দেখাবো রাজপথে, কাউকে না জানিয়েই। তারপর 1 সপ্তাহ সময় নেব, আর সেই 1 সপ্তাহ পর বারাসাতে যেভাবে আন্দোলন হয়েছিল, বিধানসভায় যেভাবে আন্দোলন হয়েছিল, সেগুলো হবে। আগে আমরা, সবচেয়ে বড় কথা, আমরা হচ্ছে একদম সিএম ম্যাডামকে আগে দেখা করতে হবে। যারা শুধু বলে যে আন্দোলন আইন অমান্য, সব সময় না, একটাবার গিয়ে 1 সপ্তাহ সময় দিতে হবে তাদেরকে। আর একটা কথা মনে করবেন, আমি দেখবেন যেটা বলছি মিলিয়ে নেবেন, আমাদের আন্দোলন দমানোর জন্য, আমাদের আন্দোলন আটকে দেওয়ার জন্য, দেখুন পুজোর ছুটির পর 8 তারিখের পর আবার ফর্ম ফিল আপ শুরু করে দেয় কিনা। আবার যদি ফর্ম ফিল আপ শুরু করে দেয়, তাহলে সবাই ফর্ম ফিল আপ করতে ব্যস্ত হবে, একটা ভ্যাকান্সির জন্য লড়বে। তখন কিন্তু কেউ আর রাজপথে নামবে না, তখন কিন্তু এই নেতৃত্বদের কোনো কাজে লাগবে না। প্রত্যেকে যদি রাজপথে নামেন, গণ দাবি রাখেন, আমি বলছি ভ্যাকান্সি ইনক্রিজ হবে। এটা আমাদের ন্যায্য পাওনা ছিল। এটা আজকে আপনারা কেউ ভাবতে পেরেছেন? যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, পুলিশ রিক্রুটমেন্ট, এটা নিয়ে ভাবনা চলছিল, মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসছিল বারে বারে এই নিয়োগগুলো হবে ভোটের আগে। সেইখানে হঠাৎ আপনারা নিয়োগ পেয়েছেন, আমরা নিয়োগ পেয়েছি কি কারণে? মুখ্যমন্ত্রী কোনোদিন প্রত্যেকটা স্টেজে গিয়ে, মুখ্যমন্ত্রী জেলায় গিয়ে এগুলো কিন্তু প্রচার করেন। মুখ্যমন্ত্রী ফার্স্ট উনি বলেন যে এই নিয়োগটা আমরা করব। সেখানে মুখ্যমন্ত্রী বললেন না, তড়িঘড়ি পর্ষদ নোটিফিকেশন বের করে দিল। আমাদের কষ্টের কথা ভেবে, আমাদের লড়াইয়ের স্বতঃস্ফূর্ততা, লড়াইয়ের তীব্রতা, 23 জেলার স্বতঃস্ফূর্ততা, সংঘবদ্ধতা, ইউনিটি দেখে কিন্তু আজকে নোটিফিকেশন এলো। আমরা ভ্যাকান্সি নিয়ে আনতে পারবো। শুধু ঐক্যবদ্ধ থাকুন, আইনি পদক্ষেপগুলো সাহায্য করুন, আর বেশি কিছু বলবো না। অবশ্যই ছিনিয়ে আনতে পারবো। রাজপথে প্রত্যেকে থাকুন, একদিন রাজপথে আসলে এমন কিছু ক্ষতি হবে না। আমরা কেউ ভেবেছিলেন যে নোটিফিকেশন আসবে, পুজোর আগে চলে আসবে? কেউ ভেবেছিলেন? সেটা কিন্তু সম্ভব হয়েছে। সুতরাং ভ্যাকান্সিও বাড়ানো যাবে। আমরা, মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন, হ্যাঁ আমাদের নিয়ে অনেকেই বলছে 10 পেয়ে যাবেন। আমার যোগ্যতা থাকলে আমি পাবো। দেবী রানী লাইভ দেখছে, ওনার বাবা হচ্ছে কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে। দেবী রানীর বাবা বাড়িতে হচ্ছে প্রচুর বড়, মানে একদম পুরো বিশাল মন্দির, দক্ষিণেশ্বরের মতো। বাবা খুব ধার্মিক, যেটুকু সম্পদ তৈরি করেছে, একটাই দেবী, একজনই আছে কন্যা, তো একটা মন্দির করেছে বাড়িতে বড়, খুব ধার্মিক, 2বার 3বার আন্দোলনে এসছে। তো আমাকে যতবারই কথা বলে, শুধু একটাই কথা বলে, বিদেশ তোমার হোক। ছেলে হিসেবে মানে যে তোমার আগে হোক, এটা আমি চাই। বলছে আমি কারোর লাইভ দেখি না, কিন্তু তোমার লাইভটা দেখে প্রথম থেকেই এই গ্রুপে যুক্ত হয়েছি। তো যারা বলছে 10-এ 10 পাবে, আপনাদের কারোর কোনো ক্ষতি আছে বলুন তো? আমার যোগ্যতায় যদি আমি পাই, এগুলো যারা বলবে তারা আশা করি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। দিনের পর দিন রাত, মানে দিনের পর দিন কোর্টে আন্দোলনে শুধু মুড়ি খেয়ে, শুধু 2-3টে কচুরি খেয়ে কাটিয়ে দিয়েছি। গতকাল আমি গেছিলাম, মোহিত বাড়ি থেকে পান্তা খেয়ে গেছে, আমি মুড়ি খেয়ে গেছি সারাদিন। যারা বলছে এইভাবে, তারা প্রভু শিক্ষক নয়, তারা শিক্ষক নয়, এই পদে নেই। তারা লড়াইগুলো দেখুক, শিক্ষক হওয়ার যোগ্যতা তাদের নেই। আগে অন্যকে ভালো চাইতে হবে, তাহলে নিজের ভালো হবে, এটা মাথায় রাখবেন।
আন্দোলনটা আজকে হারিয়ে যেত 2022 সালের প্রাইমারি টেট, হারিয়ে যেত সেই 11ই মার্চ 2023 সাল থেকে। তার আগে আমাদের পরীক্ষা দেওয়ার পরেই আমরা রেজাল্টের দাবিতে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। আমার এই পোস্টের পিছনে দেখলে বুঝতে পারবেন কতটা আন্দোলন করতে হয়েছে আমাদের। আর ভ্যাকান্সি বাড়ানোর জন্য শেষ পর্যন্ত লড়বো। আজকে যে পরিস্থিতি, অনেকে 10-এ 10 দিলেও, অনেকে 10-এ 10 পেলেও কিন্তু অনেকে মেরিট লিস্টে আসতে পারবে না। পরিস্থিতিটা এমন জায়গায় তৈরি হয়ে গেছে, হাঁটতে শেখিনি। আর আমার মতো জায়গায় পরিস্থিতি যদি আমরা পড়তেন, সেই রকম পরিস্থিতি যদি থাকতো, আপনারা বুঝতে পারতেন যে কত প্রতিকূলতা সত্ত্বেও এইভাবে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে। যারা অন্যকে ভালো চাইবে তারা নিজের অবশ্যই ভালো হবে তাদেরকে। প্রত্যেকের কথা বলছি যে আমরা কিন্তু পুজোর পরপরই একটা বড় কর্মসূচির ডাক দেব, সেখানে প্রত্যেকেই পথে নামতে হবে। প্রত্যেকের পথে নেমে দেখাতে হবে যে আমরা এত সংখ্যক আছি, তাহলে এত কম ভ্যাকান্সি কেন? বছরে 2 বার নিয়ে কোনো টেট পাস বসে থাকবে না। আপনার 10 লক্ষ ভ্যাকান্সি, তার মধ্যে থেকে কিছুদিন 1 লক্ষ শূন্যপদ ছিল আপনার, 10 লক্ষ থেকে 1 লক্ষ শিক্ষকের, তার মধ্যে থেকে দিয়ে আমাদের এ বাড়ান। নাহলে দিকে দিকে যেখানে যাবেন সেখানে আন্দোলন হবে। 1 সপ্তাহ টাইম দেব, ওয়ার্কিং ডে 1 সপ্তাহ, তার মধ্যে আমাদেরকে জানাতে হবে। যারা বড় বড় কথা বলে তাদের এরকম সামনে লাইভ করতে বলুন। 1-2 বার পুলিশ মানে গভীর রাতে নিয়ে গিয়ে 1টা-1:30টার দিকে নিয়ে গিয়ে থানায় বসে থাকতে বলুন, থ্রেটিং খেতে বলুন, দেখবেন বুঝতে পারবেন শিক্ষা হওয়ার জায়গাটা কোথায় হবে। সবার চোখের উপরে এই লড়াই করে যাচ্ছে। আবারও বলছি, অনেকেই লাইভ দেখেন সরকারের বিরুদ্ধে, সরকারকে বিড়ম্বনায় ফেলা, সরকারকে মিথ্যা বলা, সরকারকে খারাপ অবস্থার মধ্যে দেয়া, বিরোধীদের সুযোগ করে দেয়া, এটা আমাদের কাজ না। আমাদের ভ্যাকান্সি দিতে হবে, আমাদের শূন্যপদ বাড়াতে হবে। আমরা প্রত্যেকেই আমরা এই সরকারের পাশে থাকব। আমাদের শূন্যপদ বাড়াতে হবে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা নেতা হতে আসিনি। একটাই কথা, রাজনীতি করতে আসিনি, নেতা হতে আসিনি। কারণ নামে কোনো কুরুচিকর কথা, কাউকে বিড়ম্বনায় ফেলার জন্য আমরা আসিনি। এটাই বলে শেষ করলাম। প্রত্যেকেই যদি মনে হয় যে না আমার 30 থেকে 35,000কে আটকানোর জন্য একটু চেষ্টা করতে হবে, প্রত্যেকেই আজকে ফান্ডিংটুকু দেবেন। অনেকের পরিশ্রম আছে এর মধ্যে, বিভ্রান্ত হবেন না। অনেকেই সোশ্যাল মিডিয়াতে থাকে, কোনো কমেন্ট দেখবেন আমাদের ভেরিফাইড গ্রুপ থেকে হয় না, সব কমেন্ট সোশ্যাল মিডিয়া থেকে। 23কে বলবো 23 পাশে থাকো, 21-23 যাও, একসাথে লড়ো। কিছু জানার প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া নয়, আমাকে মেসেজ করুন, ফোন করুন, বারে বারে অবশ্যই ফোন ধরবো। আর দিনে সবচেয়ে বড় কথা 100, 150, 200 করে ফোন আসে। অনেকেই ফোন রিসিভ না করলেও আমি চেষ্টা করি রিসিভ করার। এটা মাথায় রাখবেন। পরিশ্রম করে যাচ্ছি, ফল অবশ্যই পাবো, প্রত্যেকেই পাবো। আর ভ্যাকান্সি বাড়বে, এই আমি শেষ কথা বললাম। যদি প্রত্যেকেই যদি সেই স্বতঃস্ফূর্ততা বজায় রাখেন, সেই 19 তারিখ 11 তারিখ এর মতো 24 তারিখের মতো স্বতঃস্ফূর্ততা রাখেন, অবশ্যই ভ্যাকান্সি ইনক্রিজ হবে। একটা কথা মাথায় রাখুন, মুখ্যমন্ত্রী পারে না এমন কিছু নেই। যে কোনো মুহূর্তে উনি কিন্তু আবারও ভ্যাকান্সি বাড়াতে পারেন, কারণ প্রাইমারি স্কুলগুলোর অবস্থা খুব শোচনীয়। এটাই বলে শেষ করলাম। 19 প্রত্যেককে যারা পাশে থাকছেন, লড়াইটা করে দিন। ভগবান আল্লাহ ঈশ্বর অবশ্যই আছেন, উপর থেকে দেখছেন, সে অবশ্যই আপনার পরিশ্রমের মূল্য দেবে।